বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি রয়েছি শুভম। আশা করি সকলে ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আবারও চলে এলাম তোমাদের সামনে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প লেখিকা তনিমা সাহার কলমে ফাঁদ। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আর এই গল্পের শেষেই রয়েছে এই গল্প সংক্রান্ত একটি প্রশ্ন, তাই গল্পটা মন দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। দিনটা বেশ সুন্দর আজ, যদিও সকাল অনেকক্ষণ আগেই পেরিয়েছে, কিন্তু একটা হিমেল টিলটিলে বাতাস মিহিমিহি করে বয়ে যাচ্ছে। চারিদিকের চাষা জমিতে মরশুমের ফসলগুলো রূপবতী হয়ে উঠেছে। খোলা মাঠে খোলা জায়গায় কোত্থেকে যেন একটা তীরতীরে বাতাস বইছে। ক্ষেতের মধ্যে কিছু লোক কাজ করছে। হয়তো শীতল আবহাওয়ার জন্য তাদের গতর খেটে কাজ করতেও অসুবিধা হচ্ছে না। আর কয়েকদিন পর ফসল কাটা শুরু হবে। ক্ষেতের আল বেয়ে মহানন্দে শীষ দিতে দিতে এগিয়ে আসছে যদু। তাকে দেখে খেতে কাজ করতে থাকা একজন মাঝবয়সী লোক বেশ রুষ্ট স্বরেই বলল, আরে ও যদু, আরে কোথায় যাইতেছিস এই ভর দুপুরে? বছর 17 যদু এক গাল হেসে বলে, এই তো বাবা, ওই দিকে। লোকটি এবার আরো রুষ্ট হয়ে বলে, এই এই কর সারাদিন টোটো কইরে শুধু ঘোর। এমন নয় যে খেতে এসে একটু বাবা দাদার সাথে হাত লাগায়। ওই কর সারাদিন তুই। কি আর কব, জীবনটাই আমার বরবাদ হয়ে গেল। যদু হাত তুলে কানে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকটিও রাগে ফুঁসতে থাকে। লোকটির আর দুজন যুবক কাজ করছে। এর মধ্যে একজন তার বড় ছেলে আর একজন তার ভাইপো। বড় ছেলে তার বাবাকে বলে, বাবা ছেড়ে দাও না, যদু তো এখনো ছোট, সে কি আর বোঝে ঠিক কোনটা আর বেঠিক কোনটা। লোকটি আর কিছু বলে না। ওদিকে যদু সেখান থেকে পালিয়ে চলে আসে। অনেকটা ছোটার পর সে গ্রামের শেষ সীমানায় চলে আসে। মনে মনে ভাবে, উফ, বাবা একটা পেলেই হলো। সারাদিন শুধু কি করছিস, কোথায় যাচ্ছিস, এই কাজটা কর, ওই কাজটা কর। তোর বাবা, আজ বাড়িয়ে যাব না। গ্রামের শেষ সীমানায় এসে হাঁটতে হাঁটতে যদু একটা নদী দেখতে পায়। নদীর শীতল হাওয়ায় যদুর প্রাণটা জুড়িয়ে আসে। যদু বসে পড়ে নদীর পাড়ে। এই নদীর পাড়টা আর অন্যান্য নদীর থেকে বেশ আলাদা। এই নদীর পাড় সমুদ্রের তটের মতো প্রশস্ত। তফাৎ শুধু এই যে এই নদীটার তটে মাটি আর ঘাসের প্রলেপ রয়েছে, আর সমুদ্রের তটে শুধু বালির প্রলেপ। নদীটার এই দিকটায় তট থাকলেও এই দিকের পাড় বরাবর একটা খাড়া পাথুরে টিলা। খানিকটা দূর এগোতেই নদীটা বাঁক ঘুরেই অদৃশ্য হয়ে গেছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে নদীটা মাটি ফুঁড়ে আবার যেন সেই মাটিতেই ঢুকে গেছে। পাড়ের সবুজ প্রলেপ দেওয়া মাটির তটে আকাশের দিকে মুখ করে দুহাত ছড়িয়ে দিয়ে যদু চিত হয়ে শুয়ে পড়ে। কি আরাম! কথাটা বলেই আমেজে চোখ বুঝল যদু। কানে ভেসে এলো নদীর কুলকুল শব্দ আর নদীর স্থল ছুঁয়ে বয়ে চলা শিরশিরে বাতাস। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই শিরশিরে বাতাসটা একটা হাড় হিম করা চিৎকারে পরিণত হয়ে গেল। যদু অকস্মাৎ এহেন বিকট চিৎকারে প্রচণ্ড চমকে উঠল, কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে
যদু আচম্বিতে শোয়া থেকে উঠতে গিয়েই আরেকবার প্রচন্ড বিষম খায়। মুখ থেকে তার কোনো আওয়াজ বেরোয় না। পাড়ে শোয়া অবস্থা থেকে ওঠার জন্য গায়ের সব জোর দিয়ে চেষ্টা করে, কিন্তু না, যদু কিছুতেই নদীর পাড় থেকে উঠতে পারে না। যেন কোনো এক অদৃশ্য অপশক্তি তাকে নদীর পাড়ের সাথে জোর করে সাঁটিয়ে রেখেছে। যদু চোখের পাতা দুটো খোলার চেষ্টা করে, কিন্তু যদুর মনে হয় কোনো এক জোরালো আঠা দিয়ে তার চোখের পাতাগুলো আটকে আছে একে অপরের সাথে। শত জোর লাগিয়েও পাতা দুটোকে যদু খুলতে পারছে না। এসব কি হচ্ছে তার সাথে? ক্রমেই তার হাত পাগুলো শক্ত হয়ে যাচ্ছে, কিছুতেই নিজেকে নাড়াতে পারছে না যদু বুঝতে পারছে এটাই তার শেষ সময়। খুব ভালো করেই যদু বুঝতে পেরেছে তার সাথে যা যা হচ্ছে তা স্বাভাবিকভাবে ব্যাখ্যার যোগ্য নয়। এই অপ্রাকৃত শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না সে। পৈশাচিক মেয়েলি কণ্ঠে সেই হাসিটা উত্তরোত্তর জোরে, আরো জোরে শোনা যেতে থাকে। হাসির শব্দের তীক্ষ্ণতায় যদুর কান ফেটে বেরিয়ে আসে সরু রক্তের ধারা। হয়তো এইটুকুই যদুর আতঙ্কের শেষ সীমায় পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু এর পরে যা হলো তা যদু দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। চোখ বন্ধ থাকলেও যদু স্পষ্ট বুঝতে পারল যে তার শক্ত হয়ে যাওয়া শরীরের ওপর দিয়ে ঠান্ডা পিচ্ছিল একটা সর্পিল জীবন্ত প্রাণী বেয়ে উঠছে। তার চ্যাটচ্যাটে হিম শীতল স্পর্শে যদু বারবার শিউরে উঠছিল। সারা শরীরের ওপর দিয়ে যেন একটা তীব্র বিদ্যুৎ প্রবাহ বয়ে যায়। সেই পিচ্ছিল ঠান্ডা জ্যান্ত সর্পিলাকার প্রাণীটা ধীরে ধীরে যদুর গোটা শরীরকে পেঁচিয়ে প্রবল শক্তিতে টানতে থাকে নদীর পাড়ের মাটির ভেতরে। যেন ওই অপার্থিব অশরীরী যদুকে জীবিত থাকতেই মাটির ভেতরে ঢুকিয়ে নিতে চাইছে। এতক্ষণ ধরে অদৃশ্য অপশক্তির বিরুদ্ধে শুধু ধস্তাধস্তি করলেও এখন প্রচন্ড ভয় এবং আতঙ্কে যদুর বুক ফেটে বেরিয়ে আসে একটা আর্ত চিৎকার। ডিরেক্টর সায়ক বসুর কথাটা শুনে শুধু ফিল্ম সেটের গোটা ক্রিউ মেম্বার এগিয়ে এসে ডিরেক্টর সায়ক বসুকে অভিনন্দন দিতে থাকে। ডিরেক্টর সায়ক বসু গদগদ সুরে বলে, আরে না না না, আসল জাদুকর তো অভিনেতা রঞ্জন। যদুর ক্যারেক্টার এত সুন্দর ফুটিয়ে তুলেছে। তারপর প্রোডাকশন টিমের দিকে তাকিয়ে একটু চিৎকার করে বলেন, এই রঞ্জনকে দেখো তো একটু, ও কি কাট কথাটা শুনতে পায়নি? এখনো শুয়ে আছে যে। ডিরেক্টরের কথা শুনে প্রোডাকশন থেকে একজন ছুটে এলো নদীর পাড়ে। জুনিয়র আর্টিস্টরা সবাই স্পট ছেড়ে উঠে এসেছে। স্যার 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 এদিকে আসুন তাড়াতাড়ি স্যার। চিৎকারটা শুনে সায়ক ছুটে ছেলেটির কাছে গেলেন। সায়কের পিছু পিছু টিমের আরো কিছু লোক ওইদিকে ছুটে গেল। ছেলেটির কাছে পৌঁছে সায়ক দেখলেন যে অভিনেতা রঞ্জন যে যদুর চরিত্রে অভিনয় করছিল সে মুখ হাঁ করা অবস্থায় নদীর পাড়ের ওপর অচৈতন্য হয়ে আছে। প্রোডাকশনের ছেলেটিকে ভ্যাবাচ্যাকা খেতে দেখে সায়ক ধমকে বললেন, আরে কি হাঁ করে দেখছো? জলদি একটা স্টেশন নিয়ে আসো আর দৌড়ে গিয়ে ডক্টর চৌধুরীকে ডাকো এক্ষুনি। যাও 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 যাও। ছেলেটি হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বলেই ছুটে বেরিয়ে যায়। কিন্তু ঘটনার আচম্বিকতায় উপস্থিত সকলেই এদিক ওদিক ছোটাছুটি করার জন্য কেউ লক্ষ্য করল না যে রঞ্জনের হাঁ করা মুখ থেকে বেরিয়ে আসছে কুচকুচে কালো সরীসৃপ আকৃতির একটা জীব, এবং মুখ থেকে বেরিয়ে এসেই তা অদৃশ্য হয়ে যায়। বাংলার বিখ্যাত ডিরেক্টর সায়ক বসু নিজের পরবর্তী প্রোডাকশন এখানে ভূত নেই ছবিটি শ্যুট করতে পরশপুর নামে একটি প্রত্যন্ত গ্রামে এসেছেন আজ 3 দিন হলো। তবে ডিরেক্টর মশাইয়ের একটি সুনাম আছে। ইনি মোটামুটি প্রতিটা ছবিতেই এক ঝাঁক নতুন মুখকে নিয়ে কাজ করেন। তার অবশ্য আরও একটি সুনাম আছে, এবং সেটি হলো ছবির দৃশ্যগুলো অত্যন্ত বাস্তব হয়।
এবং ছবির গল্পের জন্য যেহেতু একটি অজপাড়াগাঁয়ের প্রয়োজন ছিল, তাই তিনি তার গোটা টিমকে নিয়েই পরশপুর নামে অশ্রুতপূর্ব শহর থেকে প্রায় যোগাযোগ ছিন্ন এই গ্রামে চলে এসেছেন। এতে অবশ্য অনেকের অমত থাকলেও শেষমেশ প্রায় সবাই রাজি হয়ে যায়। পরশপুর গ্রামে বিদ্যুৎ অন্যান্য আধুনিক ব্যবস্থাপনায় প্রায় নেই বললেই চলে। এখানে এখনো মাটির উনুনেই রান্নাবান্না হয়। সন্ধে হলেই চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার। শায়ক বিষয়টি আগে থেকেই জানতেন, কিন্তু শায়কের ছবি মানেই তাতে আসল প্রেক্ষাপট, আসল দৃশ্য থাকবে। তাই শত অসুবিধা সত্ত্বেও শায়ক গোটা টিম এবং আর্টিস্টদের নিয়ে এই অখ্যাত পরশপুর গ্রামে আসেন। যদিও এখানে যাতে তার টিমের লোকজনের কারোর কোনো অসুবিধা না হয়, তার জন্য এখানে সবার জন্য টেম্পোরারি টেন্ট করা হয়েছে। আর রয়েছে রাঁধুনি। গ্রামের কিছু কিছু লোককেও শায়ক এক আধটা সিনে কাজ করিয়েছেন। তাদের রান্নাবান্নার জন্য যাবতীয় আনাজপাতি গ্রামের লোকদের থেকেই কিনে নেওয়া হয়েছে। গ্রামের মানুষদের এতে করে অবশ্য দুটো পয়সা রোজগার হচ্ছে। সব ঠিকই চলছিল, কিন্তু রঞ্জনের হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়াটাই সবাইকে একটু ভাবাচ্ছে। নিজের টেন্টে প্রিয় রোলিং আর্ম চেয়ারটায় বসে শায়ক অত্যন্ত চিন্তিত হয়ে একটাই কথা ভেবে যাচ্ছেন। আমার কি তাহলে লোকটার কথা শোনা উচিত ছিল? ভাবনার মাঝেই একজন স্পট বয় এসে শায়ককে বলল, স্যার, রঞ্জন স্যারের জ্ঞান ফিরেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে টেন্টের বাইরে আসতেই একটি অসাধারণ দৃশ্য শায়কের চোখে পড়ল। বাইরে পরিষ্কার ঝকঝকে আকাশ, আর তাতে কপালে টিপের মতো জ্বলজ্বল করছে একটা গোল রূপালী চাঁদ। নদীটা এখান থেকে বেশ ভালোই দেখা যায়। টেন্টের আশেপাশে অনেক মাঝারি এবং উঁচু গাছ আছে, যার ফলে নদীর হাওয়ায় গাছগুলো এদিক ওদিক করে হেলে হেলে নড়ছে, যেন কোনো একটা কারণে তারা খুব খুশি। গাছের পাতার শিরশিরানো আওয়াজটা যেন কোনো এক সুরেলা সঙ্গীত। শায়ক তৃপ্তিতে চোখ বন্ধ করে শুনতে থাকেন প্রকৃতির সৃষ্ট এই সুমধুর স্বরলিপি। শায়ক যখন আবিষ্টের মতো ওই শিরশিরানো কলতানে মিশে যাচ্ছিলেন, ঠিক তখনই একটা নির্জীব ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলেন ঠিক তার কানের পেছনে। ঠিক তার পরপরই কেউ তার কানের একদম কাছে এসে ফ্যাস ফ্যাসে মেয়েলি গলায় বলে, শায়ক প্রচন্ড ভয় পেয়ে চোখ খুলে এদিক ওদিক তাকায়। কেউ কোথাও নেই। কোথায় সেই হিমেল বাতাস? কোথায় বা পাতার শিরশিরানি শব্দ? কোথায় সেই কপালের টিপের মতন সুন্দর গোল রূপালী চাঁদ? গোটা পরিবেশ কেমন যেন থম মেরে আছে। পরিষ্কার ঝকঝকে আকাশটায় হঠাৎই যেন কোত্থেকে এক রাশ মেঘ এসে হানা দিয়ে গোটা আকাশ শুদ্ধ চাঁদটাকেও ঢেকে দিয়েছে। শায়কের গোটা শরীর আতঙ্কে কাঁটা দিয়ে ওঠে। এইরকম পরিবেশে দাঁড়িয়ে শায়কের গোটা শরীরটাই ঝিমঝিম করে ওঠে। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রঞ্জন টেন্টের ভেতরে ঢুকে দেখে সেখানে ইউনিটের প্রায় অর্ধেক লোক রঞ্জনের জ্ঞান ফিরে আসার খবর পেয়ে দেখা করতে এসেছে। প্রত্যেকের মুখেই একটা গুঞ্জন। গুঞ্জনে কান না দিলেও তাদের আলোচনার বিষয়টা বোধগম্য করতে অসুবিধা হচ্ছিল না শায়কের। শায়ক গলাটা চড়িয়ে বলে, আরে সবাই এখানে এখন তো ভিড় করছো কেন? একে তো ছোট টেন্ট, এত ভিড় জমলে রঞ্জনের অসুবিধা হবে। শায়কের কথা শুনে সবাই বেরিয়ে গেলেও ছবির হিরোইন মিস রিতমা
এবং আরও দু একজন সেখানেই দাঁড়িয়ে থাকে। ডক্টর চৌধুরী তখন ক্রমাগত রঞ্জনের পালস রেট এবং অন্যান্য বডি পার্টগুলোর চেক আপ করছেন। একটা নর্মাল স্যালাইন চলছে। সায়ক ডক্টর চৌধুরীকে জিজ্ঞেস করে, এনিথিং রং ডক্টর চৌধুরী? সায়ক, আমি তোমাকে কোনো মিথ্যে আশ্বাস দিতে চাইছি না, কারণ রঞ্জনের অবস্থা সত্যি চিন্তার বিষয়। কেন ডক্টর, এক্স্যাক্টলি কি হয়েছে রঞ্জনের? কি যে হয়েছে সেটা আমিও ঠিক বুঝতে পারছি না, কারণ আপাত দৃষ্টিতে রঞ্জনের জ্ঞান ফিরলেও সে কিন্তু এখনো অচৈতন্যই আছে। তার শরীরে কোনো কনসাসনেস দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ওকে কিছু বিষাক্ত পোকামাকড় কামড়িয়েছে, কিন্তু সেই রকম ইনসেক্ট বাইটের চিহ্ন বা লক্ষণ আমি রঞ্জনের দেহে দেখতে পাইনি। আমার মনে হয় রঞ্জনকে ইমিডিয়েট পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য শহরে পাঠানোর ব্যবস্থা করা প্রয়োজন। না না, সেটা তো সম্ভব নয়। রঞ্জন ছবির মূল অভিনেতা। ও যদি এভাবে হঠাৎ চলে যায় তাহলে সেটাই পুরো ইউনিটের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনি এখানে ওর চিকিৎসা করুন। আর মাত্র 2 দিনের কাজ বাকি, তারপর আর কোনো সমস্যা থাকবে না। এরপর সায়ক একটু ঝুঁকে রঞ্জনকে খুব ধীর স্বরে ডেকে বলে, রঞ্জন, রঞ্জন, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, লাভ নেই সায়ক বাবু, লাভ নেই। আমি অনেকবার ডেকেছি ওনাকে। সায়ক আর রঞ্জন বহু বছর ধরে একসাথে কাজ করছে। এমনকি সায়কের বহু হিট ছবির মূলে রঞ্জনই অভিনয় করেছে। তাই রঞ্জনকে নিয়ে সায়ক কিছুটা কুসংস্কারাচ্ছন্ন। আজ চোখের সামনে রঞ্জনের এই রকম একটা মর্মান্তিক পরিণতি দেখে সায়ক ভীষণভাবেই মুষড়ে পড়েছে। রঞ্জনের এমন অবস্থা দেখে অভিনেত্রী ঋতমা ফেটে পড়ল আক্রোশে। হয়েছে তো শান্তি এবার আপনার? কখনো কারোর কথা শোনেন না আপনি, চিরটা কাল শুধু নিজেরটাই করে যান। ওই লোকটা সেদিন অফিসে এসে কতবার নিষেধ করলো এখানে আসতে, কিন্তু আপনি শুনেননি। এই অজপাড়া গাঁয়ে যেখানে একটা ঠিকঠাক স্বাস্থ্য কেন্দ্রও নেই, যেখানে এখনো ওঝা কবিরাজের চিকিৎসা চলে, এতগুলো লোকের জীবনকে শুধু শুধু নিজের স্বার্থের জন্য এতটা ঝুঁকিতে ফেলে দিলেন। আপনার আর কি, দিন শেষে শুধু অ্যাওয়ার্ডটাই আপনার লক্ষ্য। কথাগুলো বলেই ঋতমা গটগট করে হেঁটে টেন্ট থেকে বেরিয়ে গেল। এতক্ষণ ঋতমার সঙ্গে যারা ছিল তারাও একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে রঞ্জনের টেন্ট থেকে বেরিয়ে এলো। ডিরেক্টর হিসেবে সায়ক বসুর যতই সম্মানিত হোক না কেন, মানুষ হিসেবে অতটাও ভালো নয়। এই কথাটা ইন্ডাস্ট্রির মোটামুটি সবাই জানে, কিন্তু সায়কের অনেক উঁচু স্টেটাসের জন্য কেউ এই কথাটা তার মুখের ওপর বলতে পারে না। মেয়ে দুটো রঞ্জনের টেন্ট থেকে বেরিয়েই নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো। বাবা, হিরোইনের কি সাহস! ক্যাটক্যাট করে সব বলে দিল। আরে সাহস হবে নাই বা কেন? হিরোইনের বাবা মস্ত ব্যবসায়ী। সায়কের বেশিরভাগ ছবিতেই তো তিনি ইনভেস্ট করেন। আর তাছাড়া রঞ্জনের সাথে যেটা হলো সেটাও তো। কথা বলতে বলতে মেয়েটির চোখ দূরে একটা গাছের দিকে পড়তেই মেয়েটি হঠাৎ ভয়ার্ত একটা আর্ত চিৎকার করে ওঠে। সাথের মেয়েটি ততোধিক ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, কি 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 রে, কি হয়েছে? ও অমন করে চিৎকার করলি কেন? ততক্ষণে মেয়েটির চিৎকার শুনে ইউনিটের কিছু লোক বাইরে চলে এসেছে। তারা মেয়েটির চিৎকারের কারণ জিজ্ঞেস করতেই সে কম্পিত কণ্ঠে কাঁপা কাঁপা হাত তুলে আঙুল দিয়ে একটা দিক নির্দেশ করে বলে, ও ওইদিকে কিছু একটা ছিল। লাইট দাদা রতন মেয়েটাকে আশ্বস্ত করে বলে, আরে পূর্ণিমা রাত, চারদিকে এত গাছগাছালি, অন্ধকারে কি দেখতে কি দেখেছিস সেই দিয়ে চিৎকার করে সব্বার বুকে ভয়ের কাঁটা বিঁধিয়ে দিলি। তুমি বিশ্বাস করো রতন দাদা, আমি স্পষ্ট দেখেছি কিছু তো একটা ছিল ওখানে। মেয়েটির কথা অনুসারে বাকি সকলে ওই দিকটায় জোরালো টর্চের আলো ফেলে। সবকিছু ভালো করে দেখে রতন বলে, দেখলি তো কিছু নেই,
সকালের ঘটনার জন্য হয়তো বেশি ভাবছিস। যা গিয়ে ঘুমিয়ে পড়। রতনের কথা টিমের সকলেই শোনে, হয়তো ইউনিটের সবচেয়ে পুরনো কর্মচারী বলে। সবাই রতনের কথা শুনে যে যার টেন্টে ফিরে গেল। কেউ কেউ ফিসফিস করে বলে, ওহ বাপরে বাপ, যা সব হচ্ছে, মানে আর 2 দিন কেটে গেলে বাঁচি বাবা। তুই সবাই সেই জায়গা থেকে চলে গেলেও কেউ লক্ষ্য করল না যে দূরের ওই ভয়াল চেহারার পাকুড় গাছটার পাশে একজোড়া ঝলসানো চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রঞ্জনের টেন্টের দিকে। রাত বাড়ছে নিজের মতো করে। ইউনিটের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সবাই ঘুমিয়ে পড়লেও সায়কের চোখে ঘুম নেই। এমন নয় যে সে ঘুমোতে চাইছে না, কিন্তু শত চেষ্টা করেও কেন জানি সে ঘুমোতে পারছে না। সেটা কি গ্রামের এই সীমাহীন নিস্তব্ধতা, নাকি গত কয়েকদিন ধরে একের পর এক ঘটে চলা ব্যাখ্যাহীন ঘটনা? হঠাৎ সায়কের গোটা শরীর জ্বলতে থাকে, প্রচণ্ডভাবে চলতে থাকে। এত জ্বলনির অনুভূতি ইতিপূর্বে কখনো আর হয়নি তার। সায়কের মনে হয় কেউ যেন তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। গোটা বিছানা জুড়ে কাতরাতে কাতরাতে ছটফট করতে থাকে সে, কিন্তু কিছুতেই নিজের চোখের পাতা জোড়া খুলতে পারে না। সায়কের মনে হয় যে তার চোখের পাতা জোড়া কোনো অদৃশ্য আঠা দিয়ে সাঁটিয়ে রাখা হয়েছে। বিছানায় এপাশ থেকে ওপাশ ছটফট করতে করতে শুধু জ্বলে যাচ্ছি, বলে কাতরাতে থাকে সায়ক। কিছুক্ষণের যন্ত্রণা, আবার সব শান্ত, যেন কিছুই হয়নি। ধরফড়িয়ে বিছানায় উঠে বসে সায়ক। সারা শরীরে হাত বুলিয়ে দেখে সে, না, সব তো ঠিকই আছে। ঘুমটা আর আসতে চায় না তার। গ্যাসের আলোটা টেন্টের ভেতরে চলছে। বিছানা ছেড়ে উঠে সায়ক আর্ম চেয়ারটায় বসেন। চোখটা বন্ধ করে মনে করতে থাকেন এই 1 সপ্তাহ আগের ঘটনাগুলো। বর্তমানে ছবিটার জন্য কোনো এক্সক্লুসিভ স্পট খুঁজে পাচ্ছিলেন না সায়ক। ক্রিয়েটিভ টিমের লোকজন একটার পর একটা লোকেশনের ছবি দেখিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। সায়কের কোনো লোকেশনই পছন্দ হচ্ছিল না। একদিন সারাদিন অফিসে বসে সমস্ত ছবিগুলোকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে তার চোখ আটকে যায় এক জায়গায়। ঘড়িতে বাজে তখন রাত 2:30। সায়ক সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ টিমকে জানিয়ে দেয়, লোকেশন ফাইনাল হয়ে গেছে, আগামীকালই রওনা দেবো। ক্রিয়েটিভ টিম কিছু বলার চেষ্টা করলেও সায়ক সেটা শুনলেন না। পরদিন সায়ক অফিসে বসে কিছু কাগজপত্র গোছাচ্ছিলেন। তখন কেবিনের দরজায় টোকা দেওয়া শুনে সামনে তাকাতেই সায়ক দেখে একজন বয়স্ক হাড্ডিসার ব্যক্তি দাঁড়িয়ে আছে। পরনে তার অত্যন্ত মলিন জামা কাপড়। লোকটির সম্পূর্ণ আবরণ থেকে চূড়ান্ত দারিদ্র্যের ছবিও প্রকট হচ্ছিল। ব্যক্তিটিকে দেখে সায়ক ভীষণ বিরক্ত হয়। মুখে এক রাশ বিরক্তি নিয়ে সায়ক লোকটিকে জিজ্ঞেস করছে, কে আপনি, কি চান? লোকটি দুহাত জোর করে অনুনয়ের ভঙ্গিতে সায়ককে অনুরোধ করে বলে, বাবু, ওখানে যাবেননি, ও জায়গা ভালো নয়। সায়ক আরও বিরক্ত হয়। সকালবেলা কাজের সময় কোত্থেকে একটা উটকো লোক এসে তাকে উপদেশ দিচ্ছে, কিন্তু কাজের সময় মেজাজ হারানোটা সায়ক পছন্দ করে না। তাই মাথায় প্রচণ্ড রাগ উঠলেও সায়ক কঠিন গলায় কাট কাট স্বরে বলেন, মানে কি বলতে চাইছেন আপনি? বয়স্ক লোকটি একইভাবে মিনতির সুরে বলেন, পরস্পর যাবেন না। সায়ক এবার কিছুক্ষণের জন্য থম মেরে যায়, কারণ সে যে লোকেশনটা সিলেক্ট করেছে সেটা পরশপুর নামের একটি গ্রামের। কিন্তু এই নামটা তো সে নিজে ছাড়া আর কেউ জানে না, সায়কই জানায়নি।
তাহলে লোকটা কিভাবে জানতে পারলো যে শায়ক সিনেমার শেষের কয়েকটা সিন শুটিংয়ের জন্য পরশপুরে যাচ্ছেন? আসলে শায়কের সাথে কাজ করার এই একটাই শর্ত, যে ছবির শুটিং স্পট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত শুধু শায়ক নেন। তাই লোকেশন খোঁজার সময় অনেকগুলো অপশন রাখলেও শেষ সিদ্ধান্তটা শায়কেরই হয়। শায়কের এই ধরনের কাজ করার প্যাটার্ন ইউনিটের অনেকেরই পছন্দ নয়, কিন্তু কেউ কিছু আপত্তি করে না এই বিষয়ে, কারণ শায়ক কর্মচারীদের প্রচুর টাকা মাইনে দেয়। বৃদ্ধ লোকটি একইভাবে অনুনয়ের ভঙ্গিতে বলতে থাকেন, যাবেন না বাবু, যাবেন না ও গ্রামে, ও যে অভিশপ্ত। শায়ক এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে না। আজ পর্যন্ত কেউ শায়কের নেওয়া সিদ্ধান্তের ওপর কথা বলতে পারেনি, আর এ থেকে খড়কুটোর মতো উড়ে এসে এখানে শায়ককে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডে ভূষিত শায়ক বাসুকে যেচে পড়ে পরামর্শ দিতে এসেছে। এ বড় আস্পর্ধা। শায়ক গর্জে উঠে চিৎকার করে বললেন, কে আপনি? হ্যাঁ, আমাকে পরামর্শ দেওয়ার সাহস হয় কি করে? আর আপনি ভেতরে ঢুকলেন কি করে? বেরোন, বেরিয়ে যান এক্ষুনি। হঠাৎ লোকটির অমায়িক চেহারাটা পরিবর্তন হয়ে একটা ঝলসানো কালচে কুৎসিত চেহারা হয়ে যায়। মলিন জামাকাপড়ের ফাঁক দিয়ে প্রকট হয়ে ওঠে তার বিভৎস বিকৃত হাত পা। মুহূর্তের মধ্যেই লোকটির আকুতি মিনতি দৃষ্টিটা পাল্টে যায় এক ভয়াল বিভৎস ঝলসানো দৃষ্টিতে। লোকটি অকারণে বিচ্ছিরিভাবে হাসতে থাকে। হঠাৎ শায়কের হাতে ছবিটায় কি করে যেন আগুন লেগে যায়। পরপর এই রকম সাংঘাতিক সব ঘটনা ঘটতে থাকায় শায়কের মুখে কথা সরছিল না। শায়কের প্রচণ্ড জোরে চিৎকার করতে যান, কিন্তু তার মুখ থেকে এক ফোঁটাও আওয়াজ বের হয় না। মুখ থেকে গ্যাঁজলা বেরিয়ে এসে একটা গোঁ গোঁ শব্দ করতে করতে শায়ক চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। শায়কের কেবিন থেকে কিছু পড়ে যাওয়া শব্দ শুনে অফিসের কিছু কর্মচারী দৌড়ে কেবিনে ঢুকে দেখে যে শায়ক মেঝেতে শুয়ে থরথরিয়ে কেঁপে কেঁপে উঠছেন। তারা তাড়াতাড়ি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে। সেদিন সকালে যে ঠিক কি হয়েছিল তা এক শায়ক ছাড়া আর কেউ জানে না। হাসপাতালেও মাঝে মাঝেই শায়ক চিৎকার করে উঠতেন। শায়ক অসুস্থ হয়ে পড়ায় শুটিংয়ের দিন কয়েকদিন পিছিয়ে যায়। কিছুদিন পর শায়ক গোটা টিম নিয়ে পরশপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পরশপুর পর্যন্ত কোনো ট্রেন ছিল না, তাই গাড়ি করে পরশপুর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু তাতে সময় লাগবে প্রায় 7-8 ঘন্টা। তবুও শায়ক তার সিদ্ধান্তে অটল থাকলেন। পরশপুরে পৌঁছেই গোটা টিম ফাঁপড়ে পড়ে। এত জনশূন্য গ্রাম এরা কেউ ইতিপূর্বে দেখেনি। ছবির মূল অভিনেত্রী রিতমা এসে বলে, শায়ক, I think we should change the spot. This place is so বিউটিফুল। কি তাই তো? আমার ছবির সাথে এই রকমই, ঠিক এই রকমই একটা স্পট মানানসই, তাই না? যাও যাও, গিয়ে বিশ্রাম করো। আজকের কল টাইম কিন্তু রাতে, হ্যাঁ, মনে থাকে জানো। শায়ক রিতমাকে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রিতমা শায়কের এই ধরনের ব্যবহারে খুব ক্ষুব্ধ হয়, কিন্তু কিছু না বলে সে টেন্টের দিকে চলে যায়। শায়ক তার ক্যামেরাম্যানদের সাথে দাঁড়িয়ে শ্যুটের কিছু টেকনিক্যাল ডিটেলস নিয়ে কথা বলছিলেন। ঠিক তখনই গ্রামের কিছু লোক শায়কের সঙ্গে দেখা করতে আসে। বাবু, বলতেছি আমরা এই পরশপুরের গ্রামবাসী। শায়ক তখন টেকনিক্যাল স্টাফেদের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় গ্রামবাসীদের গলার স্বর শুনে পেছনে ফিরে তাকাতেই এক ঝলকে সেদিন সকালে আসা বৃদ্ধ লোকটার চেহারাটা দেখতে পান। সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে আসেন শায়ক। মুখ থেকে বেরিয়ে আসে একটা আলতো চিৎকার। স্যার, স্যার কি হলো? আপনি ঠিক আছেন? টেকনিক্যাল ডিপার্টমেন্টের একজন শায়ককে জিজ্ঞেস করে। শায়ক ততক্ষণ নিজেকে সামলে নিয়েছে।
চোখটা কষলে সামনে তাকিয়ে একজন মাঝবয়সী মোড়াল টাইপের কেউ আরো দু একজন লোকের সাথে দাঁড়িয়ে আছে। নিজের স্বভাব গম্ভীর কণ্ঠে সায়ক বলে, আপনারা কিছু বলবেন কি? বাবু, আমার নাম হরিদাস সর্দার। আমি এই গ্রামের পঞ্চায়েত প্রধান আছি। আমরা একগা অনুরোধ করতে এসেছি, আপনি যদি একটু শোনেন। বলুন, কি বলবেন? হরিবাসর সর্দার পাশের লোকটির দিকে তাকিয়ে বলে, বাবু, আপনারা এইখান থেকে চলে যান, এইখানে থাকবেন না। এইটা একটা ফাঁদ। এই গ্রামটা যেমন দেখতে লাগে আসলটা তেমনটা নয়। এইটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। হরিবাসর সর্দারের কথা শুনে সায়কের খুব হাসি পেল। সে মুখ টিপে হাসতে হাসতে বলে, আমাকে কি 5 বছরে খোকা বলে মনে হয় যে আপনারা ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন আর আমি চলে যাব? হ্যাঁ, দেখুন, আমি এখানে কাজ করতে এসেছি। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। আর তাছাড়া আপনারা আপনাদের পারিশ্রমিক পেয়ে যাবেন। এখন কাজের সময়, আপনারা তাই আসতে পারেন। ডিরেক্টর সায়ক বসুর কাছে সবার আগে আর সবার পরে টাকাটাই আসল কথা। তাই তিনি যখনই কোনো অফ লোকেশনে কাজ করাতে যান, সেখানে থাকা লোকজনকে বেশ কিছু টাকা দিয়ে দেন, যাতে তার কাজে সেই জায়গার লোকজন থেকে সব রকম সহায়তা পান। সায়কের কথা শুনে হরিবাসর সর্দার একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, আমাদের টাকা পয়সার আর কোনো প্রয়োজন নাই বাবু। টাকা পয়সা তো যেমন থেকে বেশি দাম নয়। আপনার টাকা আপনার কাছেই রাখেন, কিন্তু এই টাকা দিয়ে নিজের জীবনটা কিনতে পারবেন তো? কথাগুলো বলেই হরিবাসু সেখান থেকে বেরিয়ে আসেন। রীতমা তখন কি একটা কাজে ওদিক দিয়েই যাচ্ছিল। হরিবাসু সর্দারের কথাটা তার কানে যায়, কিন্তু এদিকে এসে বিষয়টা জানার আগেই সায়ক ওদেরকে তাড়িয়ে দেয়। লোকগুলো সেখান থেকে চলে গেলে রীতমা ওদের পিছু নেয়। শুটিং স্পট ছেড়ে খানিকটা এগিয়ে এসে রীতমা ডাকতে থাকে, শুনছেন শুনছেন, একটু দাঁড়ান। একজন মহিলার কণ্ঠস্বর শুনে হরিবাসু সর্দার আর তার সাথের লোকজন পেছন ঘুরে তাকালেন। আপনি আমাদের কিছু বলতেছেন? রীতমা ওদের কাছে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ, নমস্কার, আমি রীতমা, এই ছবির হিরোইন। আপনি তখন ডিরেক্টর সাহেবকে বলছিলেন যে তিনি রেগে গিয়ে আপনাদেরকে তাড়িয়ে দিলেন। আমি তো শুধু তাকে সতর্ক করতে গিয়েছিলাম, কিন্তু তিনি তো... হরিবাসরের কথা শেষ হতে না হতেই রীতমা বলে, আপনি কি বিষয়ে সতর্ক করতে গিয়েছিলেন? এই গায়ের মাটি দূষিত, এই গায়ের বাতাসে বিষ ছড়িয়ে আছে। এখানকার নদী জীবনদায়ী নয়, এখানকার নদী জীবন নাশী। কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আর নদী বলতে কোন নদীর কথা বলছেন? যে নদীর ধারে আপনারা শুটিং করতেছেন সেই নদীর ধারে। সেই প্রথম সেই দিন শহর থেকে কয়েকজন বাবু এলেন আমাদের গাঁ পরস্পর সম্পর্কে খোঁজ খবর নিতে। সেই দিনই আমি তাদের কয়েছিলাম এইখানে না আসতে। কিন্তু এই গাঁ যদি এতটাই হানিকারক হয়, তাহলে আপনারা কিভাবে আছেন এখনো? আমাদের তো এইখান থেকে যাওয়ার উপায় নেই। হরিবাসু সর্দারের গলায় উষ্মা ঝরে পড়ে। একটু চুপ থেকে হরি সর্দার বলেন, আসুন, আমার সাথে আইসুন। এইসব কথা তো রাস্তায় দাঁড়িয়ে কওয়া যায় না। আসুন দেখি, ওই দিকটায় বসি, আসেন। রীতমা দেখল যে ওরা হাঁটতে হাঁটতে ক্ষেতের ধারে চলে এসেছে, কিন্তু অবাক হলো বেশ। কারণ মানুষগুলোকে দেখতে ভীষণ বয়স্ক মনে হলেও এদের হাঁটার গতি আচ্ছা জোয়ান লোককেও তাক লাগিয়ে দেবে। এই তো যখন সে এদেরকে ডাকার জন্য পিছু পিছু আসছিল, তখন এদেরকে ধরার জন্য রীতমাকে প্রায় ছুটতে ছুটতে আসতে হচ্ছিল। হঠাৎ রীতমার মনে হয়, এরা কি সত্যি মানুষ? কিন্তু পরক্ষণেই চিন্তাটা ঝেড়ে ফেলে দেয়। কিছুটা হাঁটার পর একটা জায়গায় এসে রীতমারা থামে। সেখানে দুটো বড় চৌকি পাতা আছে।
খেতে যারা কাজ করে তারা যাতে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতে পারে, বোধহয় সেই কারণেই এই ব্যবস্থা। এখান থেকে ঘাটটা উঁচু করে দেখলেই একটা গ্রাম দেখা যায়, কিন্তু অবাক করার বিষয় হলো গ্রামটাকে একটা শূন্য পুরী ছাড়া কিছুই মনে হচ্ছে না। এটাই কি পরশপুর গ্রাম? আগে হ্যাঁ দিদিমণি। কিন্তু গ্রামে লোক কই? এত ফাঁকা জনশূন্য গ্রাম আমি আগে কখনো দেখিনি। কথাটা শুনে হরিবাসর থম মেরে যায়। তারপর ধপ করে চৌকিতে বসে হাত দেখিয়ে রিতমাকেও বসতে বলে। রিতমা লক্ষ্য করে যে হরিবাসরের সাথের লোকজনেরা কেমন স্পন্দনহীনের মতো দাঁড়িয়ে আছে, যেন সেখানে শুধু লোকগুলোর কাঠামোই দাঁড়িয়ে আছে, তাদের জীবনের লেশ মাত্রও নেই। কথাটা ভাবার সাথে সাথেই একটা অজানা কারণে রিতমার শরীরটা ভেতর থেকে ঠান্ডা হয়ে যায়। হরিবাসর একটা চৌকিতে একটু গুম মেরে বসেছিলেন। রিতমার এইসব ভাবনার মাঝেই হঠাৎ হরিবাসরের গলা খাঁকড়ানিতে ভাবনার তালে ছেদ পড়ে। আমাদের এই গ্রামের মাটি অতটা উর্বর নয়, তবে সবার দুমুঠো ভাত ঠিক জোগাড় হয়ে যেত। গ্রামের উত্তরে যে নদীটা আছে সেটা ছিল অপূর্ব সুন্দর। পুরনো দিনে কিছু কিছু ছবি বা গানের শুটিং হতো এইখানে। তখন গায়ের কিছু ছেলেপুলেরাও কাজবাজ পেত, কেউ কেউ শুধু ছবি তোলার জন্য আসতো এখানে। পরশপুরের লোক সংখ্যা কোনোদিনই খুব বেশি ছিল না, তাই গাঁয়ের প্রতিটা ঘরের বাসিন্দারা একে অপরকে খুব ভালো করে চিনত। গাঁয়ে একটা ছেলে ছিল, নাম দীপক। দীপকের মা বাবা ছিল না, আমরাই তারে দেখে শুনে রাখতাম। বেশ চস্ত ছেলে ছিল। ওই যারা ছবি টবি তুলতে আসতো তারা অনেক সময় দীপকের ছবিও তুলতো, তাতে সে বেশ টাকা পয়সাও পেত। কিন্তু সেই পয়সার বেশিরভাগটাই সে আমাদেরকে বিলায় দিত। ভারী দয়ার শরীর ছিল তার। একদিন একটা ফিল্ম কোম্পানি এ গায়ে আসে। দীপককে দেখার পর তাদের খুব পছন্দ হয়। ছবিতে দীপক একটা ছোট রোল পায়। শুটিং শুরু হয়। প্রথম দীপক বেশ হাসি খুশি মুখে বাড়ি ফিরত, কিন্তু কয়েকদিন পর থেকেই আমরা লক্ষ্য করলাম যে দীপকের চাল চলনে ব্যবহারে কেমন একটা পরিবর্তন হচ্ছে। গায়ে মুখে চামড়ায় জায়গায় জায়গায় শুষ্ক হয়ে যেতে থাকে, চোখের তলায় কালি পড়তে শুরু হয়। কথা কইতে গেলে রাগে গজগজ করতো, তেড়ে ফুঁড়ে আসতো মায়ের জন্য। যে ছেলে কখনো উঁচু গলায় কথা পর্যন্ত কয়নি, সে এখন হাত তুলে মারতে উদ্যত হচ্ছে। বেশ বুঝতে পারছিলাম ছেলেটার সাথে শুটিংয়ের কিছু একটা গন্ডগোল হয়েছে। পরদিন আমরা কয়েকজন গেলাম শুটিং স্পটে, কিন্তু সেখানে গিয়ে আমরা প্রচণ্ড অবাক হয়ে গেলাম। যেখানে শুটিং করার কথা ছিল সেখানে তো কেউ নেই, পুরো খাঁ খাঁ করছে। আমরা ফিরে এলাম বিমর্ষ হৃদয়ে। এদিকে দিনের পর দিন দীপকের অসুস্থতা বাড়তে থাকে। আমাদের গায়ের বদ্যিকে দিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি দীপককে সুস্থ করতে পারলেন না। তবে তার থেকে জানলাম যে দীপকের শরীরে একজন ওই বিষাক্ত পদার্থ আছে। সম্ভবত কিছু একটা তার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার প্রতিক্রিয়ায় দীপক এর এই দশা। খাওয়া দাওয়া কিছু নাই বললেই চলে। প্রায় চুপ করে নদীর ধারে গিয়া দাঁড়িয়ে থাকতো। আমাদের বুক ফেটে যেত দীপকের সেই দশা দেখে। শেষের দিকে দীপক এমন হয়ে গিয়েছিল যে কাউরে কাছে আসতে দেখলেই পালিয়ে যেত সেখান থেকে। একদিন আমি কি একটা কাজে নদীর দিকটায় এসে দেখতে পেলাম ওই নদীর পাড়ে দীপক মরে পড়ে আছে। দীপকের ওই পরিণতি দেখা আমার বুকটা হাহাকার করে উঠল। দীপক আমার ছেলে ছিল না ঠিকই, কিন্তু নিজের সে কোনো অংশই কম ছিল না। আমি ছুটে তার কাছে গিয়ে প্রচণ্ড চিৎকার করে উঠলাম, কারণ আমার চোখের সামনে ঘটতে লাগলো এক নৃশংস পার্শ্ববিক্রিয়া। আমি দেখলাম যে দীপকের মৃত শরীর থেকে কিলবিল করে কিছু সর্পিল জাতীয় সরীসৃপ বেরিয়ে এসে পাড়ের মাটিতে ঢুকে যাচ্ছে।
আমি কখনো এই ধরনের জান্তব দৃশ্যের সাক্ষী হইনি। ছুটে গেলাম গ্রামের দিকে আরও কিছু লোক নিয়ে আসার জন্যে, কিন্তু হায় ধর্ম, ফিরে আইসা দেখলাম গোটা নদীর পাড় রক্তে ভাইসা গেছে। আর রক্তমাখা নদীর পাড়টায় ছিন্ন ভিন্ন দীপকের মৃতদেহ। আমরা অনেক পরে জানতে পেরেছিলাম যে দীপকের ছবিগুলো বাইরের শহরে বেশ ভালো চলছিল। সেই সময়কার এক হিরো যে সমস্ত বিজ্ঞাপনের মূল অভিনেতা হয়ে থাকতো, তার থাইকা সমস্ত কাজ নিয়ে দীপককে দেওয়ার কথা চলছিল। তাই সে হিংসের জন্যে ওই হিরো একটা ছবির শুটিংয়ের ভেগ ধরিয়ে এসে আমাদের দীপকের এত বড় ক্ষতি করে দিয়ে গেল। কিন্তু কেন এমনটা করলো তা আমরা বুঝিনি। দীপক চলে গিয়ে আমাদেরও যেন অর্ধেক মেরে দিয়ে গেল। দীপক সে এই গায়ের ছেলে, আমাদের ঘরের ছেলে ছিল। এই ঘটনার বেশ কিছু বছর পর একটা ছোট দল এসেছিল এখানে মডেলদের ছবি শুটিংয়ের জন্য। আমরা নিষেধ করেছিলাম, কিন্তু তারা আমাদের অনেক টাকা দিল। আমরা গরিব মানুষ, টাকাটা আমাদের জন্য সত্যি বড় প্রয়োজনীয়। তাই কিন্তু কইরাও আমরা রাজি হয়ে গেলাম। কিন্তু তখনও আমরা জানতাম না যে কি সাংঘাতিক ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের ক্ষেতের পাশ দিয়া নদীটা দেখা যায়। নদীর ধার বরাবরই শহরের লোকগুলো শুটিংয়ের সেট বসিয়েছিল। মাঝে মাঝে গায়ের বাচ্চারা গিয়ে খেতে দাঁড়ায় শুটিং দেখতো। আমাদের কড়া নিষেধ বলে ওরা সামনে যেত না। আগে নদীর জলই সেচের কাজে ব্যবহার করতাম, কিন্তু দীপকের মৃত্যুর পর নদীর জলের ব্যবহার বন্ধ করে একটা দুটো কুয়ো খনন করলাম। সেখান থেকেই কোনো মতে কাজ চলছিল। একদিন আমাদের গাঁয়ের একজন খেতে গিয়েছিল কিছু কাজে। ক্ষেত থেকে ওদের শুটিংয়ের জায়গাটা বেশ ভালোভাবেই দেখা যেত। কাজ করতে করতে ওই গ্রামবাসীর হঠাৎ খেয়াল হয় যে শুটিংয়ের সব জিনিসপত্র থাকলেও সেখানে একজন লোককেও দেখা যাচ্ছে না। বেশ অবাক হয়ে সে পায়ে পায়ে শুটিংয়ের জায়গাটায় যায়। সেখানে গিয়া দেখে লোকেদের ক্যামেরা, তাঁবু সব লাগানো রয়েছে। জায়গায় জায়গায় উনুনে রান্না চাপানো রয়েছে, সেটা অনেকক্ষণ একইভাবে থাকার ফলে তলায় লেগে গেছে। এক জায়গায় উনুনে রান্না চাপানো রয়েছে, যেটা অনেকক্ষণ একইভাবে থাকার ফলে তলায় লেগে গেছে। তাঁবুর ভেতরে সবার জামা কাপড় পর্যন্ত রয়েছে, কিচ্ছু নড়চড় হয়নি, যেমনটা তেমনটাই আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে একজন লোকও নেই। দিনের আলোটা তখন মাথার উপর, সূর্যের আলো নদীর পাড়ে পড়ে কিছু একটা শিকশিক করছিল। এরকম একটা পরিবেশ দেখা গ্রামবাসীটি প্রচণ্ড ভয় পেলেও একটু একটু করে শিকশিক করা জায়গাটার দিকে এগিয়ে গেল। কিন্তু পাড়ের কাছে যেতেই কিছু একটা দেখে আতঙ্কে চিৎকার করতে করতে গ্রামের দিকে ছুটে আইল। এখানে এসে সে কোনো ক্রমে বলে যে ওখানেও কি কি দেখেছে। সবটা শুনে আমরা সবাই দলবল নিয়ে আসলাম। আশা দেখি পাড়টা সম্পূর্ণ রক্তরাঙা হয়ে গেছে, আর দীপকের মৃতদেহের মতোই এদিক ওদিক ছড়িয়ে আছে বেশ কিছু ছিন্ন ভিন্ন দেহ। আমরা ওদেরকে ওখানেই দাহ করলাম, আর ওদের সাথে আনা সব কিছুরে আমরা জ্বালায় দিলাম। এই সবের মাঝে হঠাৎ একজন গ্রামবাসী প্রচণ্ড চিৎকার করে উঠল। আমরা পেছনে তাকিয়ে দেখলাম নদীটা অপূর্ব সুন্দর হয়ে উঠেছে। তার জলের রং পরিবর্তন হয়ে গেছে, আর পাড় বরাবর গজিয়ে উঠেছে বেশ কিছু বুনো ফুল গাছ। অস্বীকার করব না, নিমিষেই নদীর শোভা যেন কয়েকগুণ বেড়ে গেছে। সেই দৃশ্য দেখা যে কেউ আকৃষ্ট হয়ে পড়বে। কিন্তু আমাদের উপস্থিত সকলের সামনেই তো গোটা ঘটনাটা ঘটল। একটু আগেই নদীটা যেমন ছিল সেটা কিছুক্ষণের মধ্যেই নদীর রূপ রং সব পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি নদীটা মায়াবী হয়ে গেছে, নাকি দীপকের আত্মা প্রতিশোধ নিচ্ছে? নদীর অপার্থিব রূপ দেখা আমরা আতঙ্কে শিউরে উঠলাম। আমরা কেউ বুঝতে পারছিলাম না যে আমাদের চোখের সামনে ঠিক কি হচ্ছে। সবাই সেখান থেকে পালিয়ে চলে এলাম। আর একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়ালো নদীর এদিকটায় না আসা। কিন্তু এরপর ঘটলো আরো অদ্ভুত সব ঘটনা। একদিন গ্রামের একটা জোয়ান ছেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল।
সারা গ্রাম জুড়ে তার খোঁজ করা হলো, কিন্তু কোথাও তারে পাওয়া গেল না। তবে বারবেলার পর তারে নদীর জলে ভাসতে দেখা গেল। হাহাকার করতে করতে যখন ছেলেটির শ্রাদ্ধানুষ্ঠানে জোগাড় করছিলাম, তখন দেখি নদীর পাড়ের ওই বুনো গাছগুলোতে ফুল ফুটে আসে, অথচ খানিক আগেই গাছগুলোয় কোনো কলি বা ফুলের চিহ্ন মাত্রও ছিল না। গাঁয়ের লোকজন সব গাঁ ছাইড়া অন্যত্র চলে যেতে থাকে। গায়ে শুধু পড়ে থাকলাম আমরা 2-1 আর ঠিক 3 বছর বাদে আবার একটি ছেলে এলো ফটোশ্যুটের জন্য। ছেলেটি আমারে একটা ছবি দেখিয়ে কইল যে এই জায়গাটা কোথায় বলতে পারবেন। ছবিটি দেখে আমি প্রচণ্ড ভয় আটকে উঠলাম। ছবিটি ছিল ওই বুনো ফুলে ভরা নদীটার পাড়ের। আমার হাত পা ভয় ঠান্ডা হইয়া গেল। এই ছবিটা ওই ছেলেটার কাছে কেমন কইরা গেল? এটা তো সেই দিনের ছবি যেই দিন ওই শুটিংয়ের লোকজনগুলো নদীর পাড়ে। বেশ বুঝতে পারলাম যে দীপকের আত্মা ফাঁদ পাতছে শিকার করবার জন্য, কিন্তু কার জন্য এই ফাঁদ আমি আর কিছু ভাবতে পারলাম না। ছেলেটির সমস্তটা জানিয়ে সেইখান থেকেই পাঠায় দিলাম, কিন্তু পরে শুনতে পারলাম ছেলেটি ফিরতে পারেনি, পথেই তার মৃত্যু হইয়াছে। আমরা যে কজন গ্রামে ছিলাম তারা একজন তান্ত্রিক পুরোহিত এনে দীপকের আত্মার শান্তির জন্য পুজো করলাম। পুজো করায় সব কিছু শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু এবার আপনারা আইলেন। আপনাদের ডিরেক্টর মশাইকে প্রথমেই এই ঘটনার কথা বলিয়েছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমরা তো আপনাদের অফিসের লোকও পাঠিয়েছিলাম। অফিসে? ডিরেক্টরের অফিসে? কবে পাঠিয়েছিলেন? হরিবাসু সর্দার এবার একটা রহস্যময় হাসি দিয়ে বলেন, কেন, আপনি জানেন না বুঝি যে সেই দিন অফিসে কি হয়েছিল? ডিরেক্টর মশাই যে হাসপাতালে ভর্তি হলো তারপর। রিতমার মনে পড়ে সেদিনের কথা। অফিসার একজন থেকে শুনেছিল যে কেউ একজন শায়কের কেবিনে এসেছিল। শায়কের কেবিনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেখানে দেখা গিয়েছিল যে সময় শায়ক অসুস্থ হয়ে পড়ল, ঠিক তার আগে সে চেয়ার ছেড়ে উঠে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে চিৎকার করে কথা বলছিলেন, এবং তার কিছু পরেই মেঝেতে লুটিয়ে পড়লেন। অথচ শায়ক বলেছিলেন যে তিনি শিওর সেখানে কেউ ছিল। কথাটা মনে পড়তেই রিতমার পিঠ বেয়ে একটা ভয়াল আতঙ্কের কালো স্রোত নেমে গেল। সাথে সাথেই চোখের সামনে রিতমা দেখতে পেল যে যাদের সাথে এতক্ষণ বসে কথা বলছিল তারা এক এক করে সব ধোঁয়ায় পরিণত হয়ে যাচ্ছে। প্রচন্ড চমকে উঠে রিতমা চিৎকার করে ওঠে, কাঁপতে কাঁপতে মুখ থেকে অস্ফুট আর্তনাদ করতে করতে 1 পা 2 পা করে পিছিয়ে এসে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে টেন্টের দিকে। টেন্টের দিকে যাওয়ার সময় হাওয়ায় মিশে একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর রিতমার কানে আসে, পালাও পালাও, এখান থেকে পালিয়ে যাও। এই জায়গাটা একটা মায়াজাল, ওখানে শুধু মৃত্যুর ফাঁদ রাখা রয়েছে। টেন্টের ভেতরে হঠাৎ যান্ত্রিকভাবে উঠে বসল রঞ্জন। টেন্টের ভেতরের গ্যাসের আলোটা অকারণে নিভে গেছে। ভেতরটায় ঘুটঘুটে অন্ধকার। তবুও ওই জমাট বাঁধা কাঁচা অন্ধকারের মধ্যে জলে এক জোড়া রক্তবর্ণ চোখ। অন্ধকারের চাদর চিড়ে একটা হিম শীতল কণ্ঠস্বর হাওয়ায় ভাসতে ভাসতে এলো, রঞ্জন আমার বন্ধু হবে? আমার কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই আমার। অন্ধকারে রঞ্জনের দৃষ্টি বোঝা যাচ্ছিল না। একটু পরে দেখা গেল টেন্ট থেকে মাথা গুঁজে ঝুঁকে ঝুঁকে বেরিয়ে আসছে রঞ্জন।
কিন্তু সে যেন নিজের মধ্যে নেই। ঘোলাটে তার দৃষ্টি। থমকানো পা ফেলে ফেলে সে নদীর সবুজ তটে গিয়ে হাজির হয়। আকাশের চাঁদটার চারপাশে তখন ধোঁয়াটে মেঘ জমা হয়েছে। কোথাও থেকে একটা পেঁচা কর্কশ ভাবে ডেকে ওঠে, কিন্তু পেঁচা সেই অসময়ের ডাকটা নিস্তব্ধ রাতটাকে আরো নিঝুম করে দেয়। বাতাসটাও থম মেরে দাঁড়িয়ে পড়ে একধারে। নদীর জলের প্রবাহটা হঠাৎই উচ্ছ্বসিত হয়ে ওঠে, যেন অত্যন্ত আনন্দের কিছু একটা হতে চলেছে। ধোঁয়াটে মেঘটা চাঁদটাকে সম্পূর্ণরূপে ঢেকে দিয়েছে। কাছেই কোথাও শিয়াল ডেকে উঠল। নদী থেকে এবার একটা হিমবাহ বয়ে এসে ঝাপটা দিল রঞ্জনকে। কিন্তু রঞ্জনের কোনো হেলদোল নেই। হঠাৎ নদীর পাড়টায় একটা আলোড়ন শুরু হলো। মনে হয় যেন কোনো ছোটখাটো ভূমিকম্প হচ্ছে। রঞ্জন তখনও স্থবিরের মতো দাঁড়িয়ে আছে। গাছের ধারে ডাকতে থাকা শেয়ালগুলো তখন একটা দুটো করে নদীর পাড় ঘেঁষে দাঁড়াতে শুরু করেছে। ঠিক তখনই পেঁচাটা আবার কর্কশ গলায় ডেকে ওঠে। সাথে সাথে পাড়ে মাটি ফুঁড়ে কিলবিল করে মাটি থেকে সমান্তরাল হয়ে উপড়ে ওঠে কিছু সর্পিলাকার কৃষ্ণাবর্ত কোটশিকা। চোখের নিমেষেই সেগুলো আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরল রঞ্জনের শরীরটা। কোনো এক শক্ত ধারালো ধাতব মোটা তারের মতো রঞ্জনের শরীরের প্রতিটি বেষ্টনীতে গেঁথে বসে গেল। মুহূর্তেই রক্তস্নাতা হয়ে গেল দীর্ঘদেহী রঞ্জন। কিন্তু এত কিছুর পরেও রঞ্জনের মুখ থেকে একটাও চিৎকার বেরোয়নি। রঞ্জনের শরীরটা সেই আগের মতোই ঝুঁকে আছে। চেহারায় কোনো বিকৃতির চিহ্ন নেই। চোয়াল চুইয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে উষ্ণ লোহিত কণিকা। দেখে মনে হচ্ছে একটা প্রাণহীন দেহকে কেউ বা কারা রোষ উদ্গীরণের বস্তু হিসেবে ব্যবহার করছে। মুহূর্তের মধ্যেই রঞ্জনের দেহটা একটা দলামচা হওয়া রক্তপ্লাবিত মাংসপিণ্ডে পরিণত হয়ে গেল। নদীর জল আবার রাঙিয়ে উঠল একটা ভিন্ন রঙে। জলের উচ্ছ্বাস তখন স্তিমিত, শান্ত হয়ে এসেছে আশপাশ। যেন উত্তাল প্রকৃতি তার জিঘাংসা পূর্ণ করে আবার ফিরে গেছে নিজে সদা শান্ত সুস্থির রূপে। পরদিন সকালে ঘুম ভাঙার পরেও বেশ কিছুক্ষণ ধরে বিছানাতেই শুয়ে রইল সায়ক। বারবার অতীতের কথাই স্মরণ হচ্ছে তার। আজ এতটা পথ আসার পর অতীত চারণের কোনো জায়গা নেই। এখন যদি অতীতের পথে হাঁটতে হয় তাহলে তো... স্যার শুনছেন? ভাবনার চাকাটা হঠাৎ যেন থমকে দাঁড়ায়। সায়ক বিছানা ছেড়ে উঠে বসে, তারপর গম্ভীর গলায় বলে, কে? ভিতরে এসো। একটু পরেই মাঝারি উচ্চতার একটা রোগা পাতলা ছেলে টেন্টের ভারী পর্দা ঠেলে ভেতরে ঢোকে। ছেলেটিকে এক নজর দেখেই প্রচন্ড চমকে উঠল সায়ক। কোত্থেকে যেন জটলা বাঁধা হিম বাতাস সায়ককে ঘিরে ধরল। আতঙ্কে ঠকঠকিয়ে কাঁপতে থাকে সায়ক। টেন্টের ভেতরে সকালের যে মন্দ আলোটা আসছিল সেটা আচমকাই জমকালো অন্ধকারে পরিণত হয়ে গেল। প্রচন্ড ভয়ে সায়ক ছিটকে গিয়ে বিছানার এক কোণে জবুথবু হয়ে বসে থরথরিয়ে কাঁপতে লাগলো। গলা দিয়ে তার এক ফোঁটাও আওয়াজ বেরোচ্ছিল না। দুহাত দিয়ে নিজের মুখটা যতটা সম্ভব ঢেকে কোনো মতে সমস্ত শক্তি একসাথে করে একটা চিৎকার করে ওঠে। সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়ানো ছেলেটির মুখে ফুটে উঠল একটা তাচ্ছিল্যের হাসি। হঠাৎ তার মানবীয় শরীরটা ধীরে ধীরে একটা কালো কুচকুচে কিলবিলানো মাংস দলায় পরিণত হয়ে যায়। তারপর সেই দলাটা ধীরে ধীরে আকার নেয় একটা কুৎসিত কদাকার দুঃস্বপ্নের অবয়বের।
অবয়বটি ধীরে ধীরে সায়কের কাছে এসে ফ্যাট ফ্যাটে স্বরে বলে, কিরে কিরে, এখন আর নাচতে বলবি না? হ্যাঁ, এখন আমার শরীরটা বুঝে আর আকর্ষণীয় লাগে না? হ্যাঁ তাই না? সেদিন আমার সাথে যা যা করেছিলিস তার শাস্তি তোদের যে পেতেই হবে। একজন তো শাস্তি পেয়েছে, আর বাকি রইলে তুই। আমি নিজের হাতে তোকে মারব, নিজের হাতে। কথাটা বলেই ওই প্রেতাত্মা হাওয়ায় ভাসতে ভাসতে পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ে। তারপর তার তীক্ষ্ণ সদন্ত বার করে ক্রোধাগ্নি উদ্গার করতে করতে অজীবের ন্যায় হুঙ্কার দিতে দিতে সায়কের দিকে এগোতে থাকে। সায়ক আরো সেঁটে আসে বিছানার কোণের দিকে। ওই অজীব নারকীয় অবয়ব দেখে সায়ক পরিত্রাহী চিৎকার করতে থাকে। সকালের আলো ফুটেছে অনেকক্ষণ। ইউনিটের বাকি সদস্যরা উঠে পড়েছে। রঞ্জনের সাথে হওয়া ঘটনায় যেমন সবাই বিমর্ষ হয়ে পড়েছে, তেমনি ডিরেক্টরের অসুস্থ রঞ্জনকে এখানে আটকে রাখার ব্যাপারে রোষাগ্নিও তৈরি হয়েছে। সায়ক ডিরেক্টর ভালো হলেও মানুষ ভালো নয়, এই কথাটা সবাই জানে, কিন্তু তার অনেক কানেকশন এবং অনেক টাকা। আর টাকা ছড়িয়ে সায়ক বসু যে কোনো কঠিন বা অসাধ্য কাজটাকেও যে এক চুটকিতেই করে ফেলতে পারে সে বিষয়ে ইন্ডাস্ট্রির সবাই জানে। তাই অযথা কেউ তার সাথে জড়ায় না। কিন্তু পরশপুরে আসার পর থেকে একের পর এক যেসব ঘটনা ঘটে যাচ্ছে এবং তা নিয়ে সায়কের যেমন অভিব্যক্তি তারা দেখছে, তা সবাইকে আবার সায়কের সাথে কাজ করার ব্যাপারে ভাবতে বাধ্য করছে। সবাই জানে সায়ক কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু সেটাও যে ব্যক্তি বা স্থান বিশেষে পরিবর্তিত হয়। এখানে আসার আগেই সায়ক প্রায় 3 দিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। এখানে আসার সময় ওদের একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচে, তাও কেউ কেউ স্টাফ এই ঘটনায় আহত হয়েছিল। সায়ক সেটা বিশেষ পাত্তা দেয়নি। এরপর একদিন অভিনেত্রী রিতমার টেন্টের বাইরে একটা মরা বিড়াল পড়ে থাকতে দেখা যায়। এরকম ছোটখাটো ঘটনা প্রায়ই ঘটত, তবুও ডিরেক্টর সায়ক বসুর কোনো হেলদোল নেই। তার একটাই বক্তব্য, ভূতের গল্পের শুটিং করতে এসেছি, অতএব এই সব ঘটবেই। টেন্টের বাইরে দাঁড়িয়ে ইউনিটের কিছু লোক জটলা বেঁধে এইসবই আলোচনা করছিল। এমন সময় একজন জুনিয়র আর্টিস্ট ছুটে এসে জানায়, রঞ্জন স্যার টেন্টের ভেতরে নেই। কথাটা শুনে জটলার মধ্যে থেকে একজন উদ্বিগ্ন স্বরে বলে, নেই মানে? ভালো করে দেখেছি আশপাশটা? ডক্টর চৌধুরী রঞ্জন স্যারের টেন্টে গিয়েছিলেন চেক আপ করতে, সেখানে গিয়ে দেখেন যে সেখানে। তাকে কথাটা শেষ করতে না দিয়েই আরেকজন বলে, কিন্তু রঞ্জন কি করে কোথাও যেতে পারেন? গতকাল পর্যন্ত তো তিনি নড়াচড়াই করতে পারছিলেন না, হঠাৎ আজ সকালের মধ্যে তিনি কোথায় চলে গেলেন? ঠিক এমন সময় কেউ একজন নদীর পাড়টার দিকে আঙুল তুলে নির্দেশ করে বলে, আরে আরে ওই দেখ রঞ্জন স্যার, কিন্তু এই অসুস্থ শরীরে কোথায় গিয়েছিলেন? এই চল তো তার কাছে দেখি গিয়ে যে আসল ব্যাপারটা কি। চল চল চল। ওরা সব রঞ্জনের কাছে যাওয়ার আগেই রঞ্জন ওদের কাছে চলে এলো। কিন্তু কেন জানি রঞ্জনকে দেখে ওদের কেমন একটা ভয় লাগলো। কি অদ্ভুত থমথমে চেহারা, চোখ দুটো স্থির, দৃষ্টি যেন পাথর। রঞ্জন ওদের পাশ কাটিয়ে সোজা চলে গেল সায়কের টেন্টের দিকে। কিরে, তোদেরও কি ওটাই অনুভব হয়েছে যেটা আমার হয়েছে? কিছুক্ষণের জন্য আমার মনে হলো যে আমার সারা শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ছেলেটার গলায় আতঙ্কের ছাপ স্পষ্ট।
পাশ থেকে রতন বলে, একটা দুর্গন্ধ নাকি এলো কি? দিনের আলোতেই এইসব হচ্ছে, জানি না রাত হলে কি হবে। ভাই আমি তো বলি চল পালাই এখান থেকে, এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। সে প্রথম থেকেই এসে দেখছি কাজ গেলে কাজ পাবো, কিন্তু প্রাণ গেলে প্রাণ আর ফেরত পাবো না। ভাই তো চল এখান থেকে, চল পালাই সবাই। রিতমা গতকাল থেকে টেন্ট থেকেই বেরোয়নি। বরাবর একরোখা এবং ডাকাবুকো বলে রিতমার একটা বদনাম আছে। যদিও গতকাল ক্ষেতের ধারের ঘটনার পর বেশ ভয় পেলেও এখন অনেকটাই সামনে উঠেছে সে। মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। কথাটা ভাবতে ভাবতে রিতমা টেন্ট থেকে বেরিয়ে এসে দেখে কয়েকজন জুনিয়র আর্টিস্ট সামনের দিকে তাকিয়ে আছে। রিতমার টেন্টটা ঠিক তাদের পিছনেই ছিল, তাই তারা রিতমাকে বেরোতে দেখতে পায়নি। কিন্তু পিছনে দাঁড়িয়েও রিতমা তাদের সব কথাই শুনতে পেয়েছিল। এক দুবার রঞ্জনের নাম শুনতে পেলেও সে আশেপাশে কোথাও রঞ্জনকে দেখতে পায়নি। কি মনে করে রিতমা লোকগুলোকে পাশ কাটিয়ে রঞ্জনের টেন্টের দিকে যায়। রিতমাকে তার তিরিক্ষি মেজাজের জন্য ইউনিটের সবাই ভয় পায়। রিতমা রঞ্জনকে টেন্টের ভেতরে কোথাও খুঁজে না পেয়ে আশেপাশে এমনকি নদীর সবুজ তটেও গিয়ে খুঁজে আসে। নদীর তটটা আজ বড় থমথমে। রিতমা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ গাটা ছমছমিয়ে ওঠে। নদীর গা ছুঁয়ে ভেসে আসা বাতাসটা ফিসফিসিয়ে রিতমার কানে বলে ওঠে, রিতমা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। শায়কের টেন্টের দিকে যাওয়ার সময় সে লক্ষ্য করে যে তখনও জুনিয়র আর্টিস্টদের দলটা ওখানেই দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে। রিতমা তাদের সামনে দাঁড়িয়ে বলে, এক্ষুনি সবাইকে বলো জিনিসপত্র গোছাতে। তোমরা সবাইকে নিয়ে গাড়িতে ওঠো, আর এক মুহূর্তও এখানে থাকবো না। আমরা এক্ষুনি এখান থেকে বেরোবো। রিতমার কথা শুনে তারা মাথা নাড়িয়ে চলে যায়। রিতমার চোখে মুখে জ্বলে ওঠে রোষের আগুন। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আজ এতগুলো মানুষকে এই সাজানো মৃত্যুর ফাঁদে টেনে এনেছে শায়ক। এর জবাব তাকে যে দিতেই হবে। শায়কের টেন্টের ভেতরে ঢুকে প্রথমে একটা জোর ধাক্কা খায় রিতমা। একদিনেই এ কি চেহারা হয়েছে শায়কের। টেন্টের ভেতরে মাটিতে জড়সড় হয়ে বসে আছে শায়ক। বিছানাপত্র সব লণ্ডভণ্ড, তার পরনের পোশাকটাও এলোমেলো হয়ে আছে। চোখ দুটোতে রাত জাগা আতঙ্ক। বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে টেন্টের একটা কোণার দিকে। রিতমা লক্ষ্য করে শায়কের পরনের পোশাকটা যে শুধু এলোমেলো হয়ে আছে তা নয়, বরং তা জায়গায় জায়গায় চেরা হয়েছে। দেখে মনে হচ্ছে কোনো সরু ধারালো কিছু দিয়ে শায়কের উপর হামলা করা হয়েছে। রিতমা দেখে আঁতকে ওঠে। আপনার কি হয়েছে শায়ক বাবু? আপনার এরকম দশা কিভাবে হয়েছে? রিতমার কথাগুলো শায়কের কানে গেল কিনা ঠিক বোঝা গেল না। হঠাৎ থরথর করে কাঁপতে কাঁপতে একটা আঙুল তুলে টেন্টের একটা কোণার দিকে ইশারা করে কি যেন বিড়বিড় করতে লাগলো, যার একটা অক্ষরও রিতমার বোধগম্য হলো না। তবে সে লক্ষ্য করে যে শায়কের আঙুলের মাথাগুলো ফেটে রক্তাক্ত হয়ে আছে। তবে কি শায়ক নিজেকেই নিজে আঘাত করেছে? কিন্তু কেন? শায়ক ভয়ার্ত চোখ মুখে আবার সেই দিকে ইশারা করে, কিন্তু রিতমা সেদিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না। এবার শায়ক পাগলের মতো চিৎকার করতে করতে বলে, ওইদিকে ওইদিকে, ওকে বলো, ওকে বলো চলে যেতে, ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো ওকে। রিতমা ঘামতে থাকে এবার, কারণ টেন্টের ভেতরে শায়ক আর রিতমা ছাড়া আর কেউ নেই। রিতমা এবার চিৎকার করে বলে, কার কথা বলছেন আপনি? এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। শায়ক তবুও পাগলের মতো বলতে থাকে, না না, ও আছে, এখানেই আছে। রিতমা ছুটে এসে শায়কের কাঁধটা ঝাঁকিয়ে দিয়ে বলে, কে আছে ওখানে? কার কথা বলছেন আপনি? একটা অদ্ভুত শীতল কণ্ঠে শায়ক বলে,
দীপক। রিতমা দীপকের নামটা শুনেই প্রচণ্ড চমকে ওঠে। সায়ক নিজের তালে ওই একই স্বরে বলতে থাকে, ওখানে ওখানে দীপক দাঁড়িয়ে আছে। আমি আমি তার বিকট হাসির শব্দ শুনতে পাচ্ছি। ও আমার দিকেই তাকিয়ে আছে। আমাকেও আমাকেও রঞ্জনের মতো। কি করেছেন আপনি দীপকের সাথে? আর আর রঞ্জনেরই বা কি হয়েছে? কোথায় রঞ্জন? রঞ্জন মারা গেছে। গতকাল আমার চোখের সামনেই মারা গেছে রঞ্জন। তার ভয়ঙ্কর বিভৎস মৃত্যুটা চোখ খুলে আমাকে দেখতে বাধ্য করেছিল দীপক। আর এখনো আমাকে রঞ্জনের মতো। আপনারা কি করেছিলেন দীপকের সাথে? সায়ক কথাটা শুনে থমকে যায়। তারপর একটু থেমে সায়ক বলে, বেশ কিছু বছর আগে আমরা এখানে একটা ছবির শুটিং করতে এসেছিলাম। তখন আমরা জুনিয়র আর্টিস্টের দলে ছিলাম। আমি আর রঞ্জনও ছিলাম সেখানে। দুজনের চোখে ছিল এক রাস এক আকাশ স্বপ্ন, অনেক অনেক বড় হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নকে সফল করতে আমরা যে কোনো মূল্য জোগাতে রাজি ছিলাম। ডিরেক্টরের যাবতীয় কাজ আমরা করে দিতাম, এমনকি তার খাবার দাবার থেকে বিছানা শোয়া পর্যন্ত সবটাই আমরা দেখতাম। কিন্তু সেই সময় কোথা থেকে দীপক চলে এলো। দীপক ছিল গ্রামের, সুন্দর পেটানো চেহারা, বড় বড় গভীর দুটো চোখ, মন ভালো করা একটা হাসি, আর সবাইকে আপন করে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল দীপকের। দীপক সত্যি একটা অদ্ভুত ছেলে ছিল। সবার সাথে এত ভালো ব্যবহার করতো যে অল্প দিনের মধ্যেই সেই ইউনিটের সবার মন জয় করে নিল। একদিন ডাইরেক্টরকে বলতে শুনি যে পরের ছবির জন্য একটা বড় রোল দীপককে সে দেবে। ব্যাস, আমাদের দুজনের মাথায় রাগ চেপে গেল। যে রোলের আশায় আমরা দুজন কাল ঘাম ছড়িয়েছি, সেই রোলটা ওই গাঁইয়া দীপক বাগিয়ে নেবে। রাগের সাথে সাথে ঈর্ষাটা মাথা ছাড়া দিয়ে উঠল। আমি আর রঞ্জন মিলে ঠিক করলাম এর একটা বিহিত করেই ছাড়ব। তবে ভেবে নিলাম যা করার খুব সাবধানে করতে হবে। দীপক প্রায় শুটিং সেরে নদীর তটে এসে বসতো বা শুয়ে থাকতো। আমরা একদিন সেখানেই তাকে বললাম যে ডিরেক্টর স্যার তার জন্য একটা বড় রোল ভেবে রেখেছেন, কিন্তু তার জন্য তাকে নাচ শিখতে হবে এবং সেই দায়িত্ব ডিরেক্টর স্যার তাদেরকেই দিয়েছেন। দীপক খুব খুশি হলো। সেবারও আমরা টেন্টেই থাকতাম। দীপক আসলেই আমরা তাকে নাচ শেখানোর বাহানায় কাপড় খুলতে বললাম। কৌশলে কিছু ছবি তুলে রাখলাম। দীপক সরল সোজা ছেলে ছিল, আমাদের ফন্দি বুঝতে পারেনি সে। তাছাড়া এর আগেও সে অনেক ফটোশ্যুট করেছিল, তাই কাপড় খোলাতে ও এত গা করেনি। আমাদের ছেলেটা খুব বিশ্বাস করত, আর আমরা। কিন্তু আস্তে আস্তে সে আমাদের ফন্দি বুঝতে পারে। কিন্তু ও মুখ খোলার আগেই আমরা তার নগ্ন এবং অর্ধনগ্ন ছবি দেখাই এবং হুমকি দিই, যদি সে এইসবের কিছু ব্যাপারে ডিরেক্টর বা অন্য কাউকে জানানোর চেষ্টা করে তাহলে তার সমস্ত ছবি আমরা নিষিদ্ধ জায়গায় পোস্ট করে দেব। এদিকে তলায় তলায় আমরা গ্রামে ছড়িয়ে দিই যে ইউনিটটা একটা ভুয়ো ফিল্ম কোম্পানি। কথাটা ডিরেক্টরের কানে যেতেই তিনি তাড়াতাড়ি সব গুছিয়ে এখান থেকে চলে গেলেন। এখান থেকে যাবার আগে আমরা সব থেকে ভয়ঙ্কর তীরটা মারলাম। দীপকের নাম শহরেও খুব প্রসিদ্ধ ছিল। আমি এবং রঞ্জন যদিও সেই রোলটা হাতিও নি, তাহলেও সে প্রসিদ্ধির শিখরে একদিন না একদিন উঠবেই। আর সেদিন সে আমাদের আসল প্ল্যান জেনে যাবে। রঞ্জনের এক বন্ধু ছিল যে ইনলিগাল ড্রাগ সাপ্লাই করত, আর কখনো কখনো নতুন ড্রাগ গিনেপিক ট্রায়ালের জন্য বিক্রিও করত। সে সেই রকম একটা ড্রাগ আমরা দীপকের শরীরে ইনজেক্ট করে দিয়েছিলাম, যাতে দীপক নামটাই আর আমাদের সাফল্যের পথে বাঁধা না হয়। আর তাই হলো, আমরা দুজনেই সফল হলাম। আমি বড় ডিরেক্টর হলাম, আর রঞ্জন বড় অ্যাক্টর হলো।
এক টানা এতগুলো কথা বলার পর সায়ক হাঁপিয়ে উঠল। সায়কের কথাগুলো শোনার পর রিতমা ঘেন্নায় মুখ ঘুরিয়ে নেয়, তারপর গর্জে উঠে বলে, তোদের মতো পশুদের ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত, কিন্তু তোদের মতো কীটদের জন্য দীপকই যথেষ্ট। আমাকে হাত লাগাতে হবে না। রিতমার কথা শুনে সায়ক অত্যন্ত চমকে উঠে রিতমার দিকে তাকায়। সায়কের চমকানো ভয়ার্ত আতঙ্কিত চেহারাটা দেখে রিতমা অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে বলে, আমি ছবি করার আগে মডেল ছিলাম। শারদিয়া সাজ, দোল এসবের অ্যাড শুট করতাম। তখন কাজের জন্য বিভিন্ন গ্রামে যেতাম। তেমনি ভাবে পরশপুর গ্রামেও এসেছিলাম শুট করতে। সেখানেই পরিচয় হয়েছিল দীপকের সাথে। পরে আরো কয়েকটা ফটোশুট করি আমরা, তবে সেগুলো ছোট ছোট ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। দীপকের সাথে আমার সেই থেকে বন্ধুত্ব। আমরা প্রায়ই চিঠি বিনিময় করতাম। কিন্তু একদিন শুনি দীপক নেই। কিন্তু দীপক কি করে মারা গেছে তা জানতে পারিনি। কালক্রমে আমিও অভিনয়কেই পেশা হিসেবে নিলাম। যখন শুনলাম আপনার কাহিনী পরশপুর গ্রামে শুটিং হবে, তখন ছবি করতে রাজি হয়ে গেলাম। আর দীপকের মৃত্যু রহস্যটাও জানতে পারলাম। আর এখন বাকিটা দীপক না হয় বুঝে নেবে। আসি মিস্টার সায়ক বসু। না না, তুমি যেও না রিতমা, তুমি যেও না। রিতমা পেছন ফিরে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এই কথাটা বলতে অনেক অনেক দেরি করে ফেলেছেন মিস্টার বসু। তারপর গলাটা খাদে নামিয়ে হেস হেসিয়ে রিতমা বলে, নাও এনজয় ইয়োর ডেথ মিস্টার বোস। কথাটা বলে রিতমা সায়কের টেন্ট থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই পেছনে শোনা যায় সায়কের মারণ চিৎকার। শেষ হলো আজকের গল্প, লেখিকা তনিমা সাহার কলমে ফাঁদ। আজকের গল্পের প্রশ্ন, দীপকের বন্ধু কোন ড্রাগসের ব্যবসা করত? জানাও প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট বক্সে, আর তার সাথে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। গল্প পাঠে রৌনক, অন্যান্য চরিত্রে বর্ষা, পার্থ, শুভম, সৌমিক, শান্তনু, রূপা, অচ্যুত এবং ঋদ্ধি। প্রচ্ছদ ডিজাইনে দীপ জিএফএক্স, স্ক্রিপ্টিং তনিমা, বিশেষ সহযোগিতায় রুভিনা, সুচেতা ও দিশানি। শব্দগ্রহণ, আবহ এবং ভিডিওগ্রাফিক্সে হানাবাড়ি প্রোডাকশন, পরিচালনা ও পরিবেশনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করে দিতে হবে এবং তাদেরকে বলতে হবে এই চ্যানেলটি তারাও যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে নতুন কোনো গল্প এলে তারাও নোটিফিকেশন পেয়ে যায়। বন্ধুরা, হানাবাড়ি এনে দিয়েছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। 1 নম্বর প্রশ্নোত্তর প্রতিযোগিতা, আর 2 নম্বর লেখকদের জন্য গল্প লেখার প্রতিযোগিতা। তাই তাড়াতাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। আর লেখকরা হানাবাড়ি ফেসবুক পেজটিকে ফলো করে প্রতিযোগিতার সম্বন্ধে সমস্ত ডিটেলস জানতে পারবে এবং তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণও করতে পারবে। কে বলতে পারে, তোমাদের লেখা গল্প সিলেক্ট হলে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলে সেটি অডিও রূপে নিয়ে আসা হবে। আজ তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন
ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর ভয়ে থাকো। নমস্কার।